অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বৃদ্ধি, কোম্পানিগুলোকে তলব মন্ত্রণালয়ের। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আপিল বিভাগের রায় কাল। নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড.আই খান পান্না। বিশেষজ্ঞ ছাড়া ভূমিকম্প নিয়ে কথা না বলার আহ্বান ভূতাত্ত্বিক সমিতির। নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি চলছে। নানা আয়োজন আর আহ্বানে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সরকারের অনুমতি ছাড়া ভোক্তা পর্যায়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর পর তেল আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোকে তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ দুপুরে এসব প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, কোম্পানিগুলো ভোজ্য তেলের দাম বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করলেও তাতে অনুমোদন দেওয়া হয়নি। তবুও তারা বাজারে লিটার প্রতি 9 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশীয় বাজারেও সমন্বয় আনা হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দাম বৃদ্ধির আবেদন থাকলেও সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এর আগে গত অক্টোবরেও একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায়, এভাবে মূল্য বাড়ানোর সুযোগ নেই। পরবর্তী সময়ে চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিষ্ঠানগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 2 ডিসেম্বর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। আজ দুপুর 1:45টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি। জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় জেড.আই খান পান্নাকে তলব করা হয় ট্রাইব্যুনালে। পরে ট্রাইব্যুনালে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি। গত 23 নভেম্বর সকালে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন আইনজীবী জেড.আই খান পান্না। পরে এ বিষয়ে শুনানিতে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন পান্নাকে। কিন্তু 27 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না, উচিত না, অনৈতিক, তিনি জানান। তিনি শেখ হাসিনার পক্ষে এখনও আনুষ্ঠানিকভাবে আইনজীবী হিসেবে নিয়োগ পাননি। তিনি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে আনুষ্ঠানিকভাবে জানাবেন, না পেলে এটা তার সিদ্ধান্ত যে তিনি ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন না। তবে ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার যে অভিযোগ এসেছে, সে মামলায় ফজলুর রহমানের পক্ষে শুনানি করবেন বলেও জানান জেড.আই খান পান্না। ভূমিকম্প বিষয়ে যারা বিশেষজ্ঞ না, তাদের এ বিষয়ে কথা না বলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এর ফলে ভুল তথ্য সরবরাহ হয়। এতে ভূমিকম্প নিয়ে জনমনে আরও শঙ্কা বাড়ে। গত 19 নভেম্বর হওয়া ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি মূলধারার গণমাধ্যমের মাধ্যমেও ভুল তথ্য পরিবেশিত হয়েছে। আজ বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান, বড় ভূমিকম্পের সম্ভাবনা এবং করণীয় শীর্ষক সংবাদ সম্মেলন থেকে সংগঠনের নেতৃবৃন্দ এই আহ্বান জানান। এ সময় একগুচ্ছ সুপারিশও তুলে ধরা হয়। নিয়োগ বিধি বাস্তবায়নের 1 দফা দাবিতে 10 দিনব্যাপী কর্মবিরতি শুরু করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা।
এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। আমাদের মাগুরা শালিকা প্রতিনিধি জসিম উদ্দিন জানিয়েছেন, আজ সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক মাসুদুর রহমান ও মিতুল হোসেন সহ অনেকেই বক্তব্য রাখেন। এদিকে অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয় জানিয়েছে, অভয়নগর উপজেলার 8টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের কর্মচারীদের নিয়োগ বিধি বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণ দিবস কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করে মঙ্গলবার। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তারা অবস্থান নেয়। পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক কমল বিশ্বাস সহ অন্যরা বক্তব্য রাখেন। তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবি আদায়ে আন্দোলন করে আসছি, কোনো ফল না পাওয়ায় অবশেষে অবস্থান কর্মসূচি পালনে বাধ্য হলাম। দেশব্যাপী এই কার্যক্রম চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আজ। দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা আয়োজন চলছে। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে প্রতিনিধি গণেশ পাল জানিয়েছে, র্যালি, আলোচনা সভা ও প্রতিবন্ধী শিশুদের মাঝে উপকরণ বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের সহযোগিতায় উপজেলা প্রশাসনিক চত্বর থেকে র্যালি বের হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। আলোচনা শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি মাসুদ রানা। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল। আলোচনা শেষে 2 জন প্রতিবন্ধী শিশুকে 2টা হুইল চেয়ার, 2 জনকে 2টা ওয়াকার এবং 2 জনকে 2টা স্মার্ট সাদা ছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এদিকে গাইবান্ধা প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 16 জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, স্মার্ট সাদা ছড়ি, এলবো ক্রাস বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।